Hello, my dear learners. How are you? Today I have come with a new lessons of English second paper, and that is the conditional clause. The conditional clause or conditional sentence. This is very important uh, for completing sentence and right form verbs. Conditional clause or conditional sentence. This is very important. Both completing sentence and right form verbs. Okay. Let's go. We start the class. এই যে এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো যে শর্ত সাপেক্ষ বাক্য। কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত, আর কন্ডিশনাল শব্দের অর্থ হলো শর্তযুক্ত বা শর্ত সাপেক্ষ। তো সুতরাং কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্যাংশ, মানে এমন একটি ক্লজ কিংবা এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে কিংবা যে ক্লজের মধ্যে কোনো শর্ত যুক্ত থাকে। তো আমরা সাধারণত ইংরেজিতে ইংরেজি গ্রামারে আমরা সাধারণত ইফযুক্ত যে কোনো সেন্টেন্স কিংবা ইফযুক্ত কোনো ক্লজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল ক্লজ বলে থাকি। মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে কিংবা কোনো সেন্টেন্সের কোনো একটি ক্লজের মধ্যে যদি ইফ বসানো থাকে, মানে ইফ যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে এটা কন্ডিশনাল ক্লজ অথবা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটি সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটি সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স নামে যে একটি সেন্টেন্স আছে সেখানে আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, অর্থাৎ কন্ডিশনাল ক্লজটি সেখানে আমরা ব্যবহার করে থাকি। আমরা জানি যে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটি মেইন ক্লজ থাকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। তো এই যেটা নাকি তোমার কমপ্লিটিং সেন্টেন্সে অর্থাৎ কন্ডিশনাল ক্লজ যেটা, এটার মধ্যে একটি মেইন ক্লজ থাকবে এবং একটি ইফযুক্ত ক্লজ থাকবে, মানে একটি তোমার কি বলে কন্ডিশনাল ক্লজ থাকবে। এটা হলো তোমার কন্ডিশনাল সেন্টেন্স। যাই হোক, আমরা কন্ডিশনাল ক্লজটা আমরা কিভাবে চিনবো? সেন্টেন্সের মধ্যে দেখো, এই যে ইফ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, মানে যে কমপ্লেক্স সেন্টেন্সটি দেওয়া থাকবে, এটা দুইটি অংশ থাকবে। একটা হলো ইফ ক্লজ মানে ইফযুক্ত ক্লজ, আর একটা হলো তোমার মেইন ক্লজ। একটা হলো মেইন ক্লজ, দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লজ। তো যেটা ইফযুক্ত ক্লজ মানে যেটা নাকি তোমার কন্ডিশনাল ক্লজ, ইফযুক্ত ক্লজ যেটি, ওটার মধ্যে কন্ডিশন দেওয়া থাকবে, শর্ত থাকবে। অর্থাৎ আমি যদি এটা করতাম, আমি যদি এটা হতাম, তুমি যদি আমাকে বলতে, তুমি যদি আমাকে জানাতে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ইফযুক্ত যে ক্লজটি কন্ডিশনাল ক্লজ, সেখানে কন্ডিশন থাকবে, মানে শর্ত দেওয়া থাকবে। আর যেটা মেইন ক্লজ সেখানে রেজাল্ট থাকবে। সেখানে কি থাকবে? রেজাল্ট বা ফলাফল। মনে থাকবে, ইফযুক্ত ক্লজে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে, আর মেইন ক্লজ যেটি সেখানে কি থাকবে? রেজাল্ট দেওয়া থাকবে। যেমন তুমি যদি আমাকে বলতে তাহলে আমি যেতাম, অথবা আমি তোমাকে সাহায্য করতাম। যেমন তুমি যদি আমাকে জানাতে তাহলে আমি কি করতাম? অংশগ্রহণ করতাম। তাহলে ইফযুক্ত যে ক্লজটি সেখানে শর্ত দেওয়া থাকবে, যদি দেওয়া থাকবে, মানে ইফ থাকবে, অর্থাৎ শর্ত দেওয়া থাকবে। আর যে পরের ক্লজটি সেখানে থাকবে, এটা মেইন ক্লজ, সেখানে রেজাল্ট থাকবে। তাহলে আমরা কন্ডিশনাল ক্লজ, দ্যাট ইজ কন্ডিশনাল যে সেন্টেন্সটি, সেটা প্রথম অংশে ইফ ক্লজ থাকবে, ইফ যুক্ত ক্লজ। দ্বিতীয় অংশে কি থাকবে? রেজাল্ট থাকবে। এটা হলো মেইন ক্লজ। আবার কখনো কখনো দেখা যাবে যে তোমার আগে মেইন ক্লজ থাকবে, পরে ইফ ক্লজ থাকবে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি থাকবে। অর্থাৎ মেইন ক্লজটি অনেক সময় আগে দেওয়া থাকবে, যেখানে রেজাল্ট থাকবে ওইটা। আবার অনেক সময় পরের ক্লজে কি থাকবে? ইফ যুক্ত ক্লজটি থাকবে, মানে কন্ডিশন দেওয়া থাকবে। তো সুতরাং খেয়াল রাখবে, যদি ইফ ক্লজটি আগে দেওয়া থাকে তাহলে ইফ ক্লজের পরে গিয়ে কিন্তু একটা কমা থাকবে। আর যদি তোমার মেইন ক্লজটি আগে দেওয়া থাকে তখন সেখানে কি থাকবে না? কোনো কমা দেওয়া থাকবে না। ওকে, যাই হোক, আসো এখন কন্ডিশনাল ক্লজ মনে রাখবে তুমি, মানে এটি তোমার কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্ব উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ইফ ইউ নো ওয়েল দ্য কমপ্লিটিং সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, I hope you may get good marks, that is minimum 2 or 3 marks out of 5, both right form verbs and completing sentence. তুমি যদি এই কন্ডিশনাল ক্লজ কিংবা কন্ডিশনাল সেন্টেন্সটি ভালোভাবে বুঝো, তাহলে তুমি রাইট ফর্ম ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স উভয়ে আউট অফ 5-এর মধ্যে তুমি মিনিমাম 2 নাম্বার পাবে। কমপ্লিটিং সেন্টেন্স তো 5 মার্কস, এখানে তুমি মিনিমাম 2 নাম্বার পাবে। তেমনি করে রাইট ফর্ম ভার্ব 5 মার্কস, সেখানে তুমি মানে ইউ উইল গেট 2 মার্কস আউট অফ 5, যদি তুমি এই কমপ্লিটিং কন্ডিশনাল ক্লজটি, দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্সটা যদি তুমি খুব ভালোভাবে বুঝো, তাহলে অবশ্যই এটা তোমার রাইট ফর্ম ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স উভয়ের ক্ষেত্রে খুব ভালো কাজে আসবে। যাই হোক, আমরা
কন্ডিশনাল ক্লজটি চিনলাম। আমি আবারও বলছি, ইফযুক্ত ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে, সেখানে রেজাল্ট দেওয়া থাকবে, আবার কখনো রেজাল্ট আগে দেওয়া থাকবে, পরে ইফ ক্লজটি থাকবে। এখন আসো, কন্ডিশনাল ক্লজ দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। তো আমরা সাধারণত জানি, যে আমরা সবাই একটা বিষয় খুব ভালোভাবে জানি যে কন্ডিশনাল ক্লজ দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হলো কি থার্ড কন্ডিশনাল। কিন্তু এরপরে কিন্তু আরেকটি ক্লজ আছে, যদিও সেটা আমরা খুব কম ব্যবহার করি, এই জন্য আমরা হয়তো ওটার সাথে খুব বেশি পরিচিত নয়। আমরা অ্যাজ ইউজুয়াল তিনটি ক্লজ জানি, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটি হলো তোমার থার্ড কন্ডিশনাল। কিন্তু এরপর আরেকটি ক্লজ আছে, তাহলে ওভারঅল চার প্রকার ক্লজ। হ্যাঁ, এরপরে যে ক্লজটি সেটা হলো যে জিরো ক্লজ, যেটা হলো কি জিরো ক্লজ। মনে থাকবে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এরপরে দ্য লাস্ট ওয়ান হলো জিরো কন্ডিশনাল। ওকে, তাহলে আসো আমরা একটু একটু করে আমরা স্ট্রাকচার লিখি। তোমরা খেয়াল করো, এই যে ফার্স্ট কন্ডিশনাল, যেটা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, এরপরে এখানে কমা থাকবে, আর মেইন ক্লজটি থাকবে সেখানে সাবজেক্টের পরে কি থাকবে, শ্যাল, উইল, ক্যান, মে, এরপর আবার কি থাকবে বি1। ওকে, এটা গেল ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত যে ক্লজটি সেখানে সাবজেক্টের উপরে ভাবতে হবে সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে হবে অবজেক্ট। আর আমরা যদি সেকেন্ড যে ক্লজটি দ্যাট ইজ যেটা নাকি মেইন ক্লজ, সেখানে সাবজেক্টের উপরে শ্যাল, উইল, ক্যান, মে, এরপরে কি থাকবে বি1 থাকবে। ওকে, তাহলে ইফযুক্ত ক্লজটি সেখানে বি1 ফার্স্ট কন্ডিশনাল ক্লজে, আর যে পরের যে ক্লজটি যেখানে রেজাল্ট থাকবে, কোনো গঠনমূলক থাকবে, সেখানে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে ইত্যাদি যে কোনো কিছু বসবে, এরপর আবার সেখানে মেইন ভার্বের বি1 বসাবে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল দেখো, সেকেন্ড কন্ডিশনাল সেখানে কি থাকবে, ইফ সাবজেক্ট বি2 অবজেক্ট কমা, তারপরে কি থাকবে, তারপরে আবার সাবজেক্টের উপরে এখানে ওইখানে ছিল শ্যাল, উইল, ক্যান, মে, এখানে হবে শুড, উড, মাইট, এরপর আবার কি এখানে বি1। তাহলে দেখো, এখানে ইফযুক্ত যে ক্লজটি যেটা কন্ডিশনাল ক্লজ, সেখানে সাবজেক্টের উপরে ভাবটা কিন্তু এখানে বি2 ফার্স্ট ফর্ম। এরপরে যেখানে রেজাল্ট থাকবে দ্যাট ইজ মেইন ক্লজ যেটি, সেখানে সাবজেক্টের পরে তুমি কি বসাবে, শুড, উড, মাইট, যে কোনো একটি বসাবে। দেন সেখানে মেইন ভার্ব যেটা বসাবে এটা হবে কি বি1। ওকে, সেখানে বি1 বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এক্সাম্পলগুলো পরে দিব, আগে সবগুলো স্ট্রাকচার লিখে নিই, তারপরে গিয়ে আমরা একটা একটা করে এক্সাম্পল দিব। ওকে, তাহলে দেখো সাবজেক্ট পরে শুড, উড, মাইট, এরপরে এখানে কি বি1। তাহলে থার্ড কন্ডিশনাল দেখো, থার্ড কন্ডিশনাল যেটা সেটা হবে ইফ সাবজেক্ট হ্যাড, এরপরে এখানে বি3, দেন কি বসাবো অবজেক্ট, এরপরে কমার পরে তারপরে কি বলবো আমরা, মেইন ক্লজটি সাবজেক্ট পরে এখানে হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ, তারপরে কি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। ওকে, দেন এখানে বি3। বুঝতেছ, এই যে থার্ড কন্ডিশনাল যেটা, সেখানে ইফযুক্ত ক্লজটি সাবজেক্ট তো বসবে, সাবজেক্টের পরে তুমি হেড বসাবে, তারপরে কি থাকবে বি3, এরপরে অ্যাজ ইউজুয়াল অবজেক্ট থাকবে সেখানে। মেইন এই কথাগুলো মনে রাখবে, যেমন এখানে ছিল ফার্স্ট কন্ডিশনাল বি1, সেকেন্ড কন্ডিশনাল বি2, থার্ড কন্ডিশনালে হ্যাড বি3। এরপরে মেইন ক্লজ যেটি, সেখানে সাবজেক্টের পরে তোমাকে বসাতে হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে বি3। খেয়াল রাখবে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, এগুলো সবগুলো হলো মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে আমরা জানি সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম।
এই জন্য এখানে ফার্স্ট কন্ডিশনাল হলো B1, সেকেন্ড কন্ডিশনাল হলো B1, কিন্তু থার্ড কন্ডিশনালে যখন মডাল ভার্বের পরে হ্যাভ ছিল তখন কিন্তু আমরা সেখানে মেইন ভার্ব হয়ে গেছে B3, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই জন্য এখানে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। খেয়াল রাখবে থার্ড কন্ডিশনাল ক্লজে কখনো কখনো তোমার ইফের পরিবর্তে হ্যাড কিন্তু শুরুতে চলে আসে। অনেক সময় আমরা যেটা দেখি থার্ড কন্ডিশনাল ক্লজে তোমার ইফ শুরুতে না বসে অনেক সময় হ্যাড শুরুতে বসে যায়, তখন কিন্তু এটা থার্ড কন্ডিশনাল ক্লজ, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 ইত্যাদি ইত্যাদি। এরপরে সেকেন্ড যে ক্লজটি, দ্যাট ইজ মেইন ক্লজের, সেটা অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই থাকবে। অনেক সময় থার্ড কন্ডিশনাল ক্লজে আমরা ইফের পরিবর্তে কি বসায়, শুরুতে হ্যাড বসায়, মানে এই যে এখানে হ্যাড কিন্তু অনেক সময় শুরুতে বসে যায়, তখন সেখানে কিন্তু আর অতিরিক্ত হ্যাড বসানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু থার্ড কন্ডিশনাল ক্লজ। ওকে, গেল এটা থার্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, আমি আবারও বলছি, ফার্স্ট কন্ডিশনাল হলো সাবজেক্টের পরে B1 যেটা ইফযুক্ত ক্লজ, পরের ক্লজটি শ্যাল, উইল, ক্যান, মে, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল ইফযুক্ত ক্লজটি B2, পরের যে মেইন ক্লজটি সেখানে সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট, B1 বসবে। এরপরে যে থার্ড কন্ডিশনাল ক্লজ সেখানে হ্যাড B3 থাকবে, ইফযুক্ত ক্লজটি, মানে ইফ ক্লজ যেটা সেখানে হ্যাডের পরে B3 থাকবে। মেইন ক্লজ যেটি সেখানে কি থাকবে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল B3 থাকবে। ওকে, এরপরে আমি যেটা বলছিলাম অনেক সময় ইফের পরিবর্তে হ্যাড শুরুতে বসে, সেটা কিন্তু থার্ড কন্ডিশনাল ক্লজ। ওকে, এগুলো আমাদের প্রধানত সাধারণত যে তিন প্রকার, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, যেটা আমরা সাধারণত জানি না, আমরা অনেকে হয়তো বা বুঝি না যে আরেকটি ক্লজ আছে কন্ডিশনাল ক্লজ, সেটা হলো জিরো কন্ডিশনাল ক্লজ। এটা ব্যবহার খুবই কম, তারপরও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। জিরো কন্ডিশনাল ক্লজ কখন, জিরো কন্ডিশনাল ক্লজ হবে তখন যখন দেখবে যে ইফযুক্ত ক্লজ এবং তোমার মেইন ক্লজ, ইফযুক্ত ক্লজ এবং মেইন ক্লজের ভার্বটি যখন সেম হবে, অর্থাৎ ইফযুক্ত ক্লজের ভার্ব যখন B1 এবং মেইন ক্লজের ভার্ব যখন B1 হবে, তখন সেটা সাধারণত কি হবে, তখন সেটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। অর্থাৎ আমি আবারও বলছি, ইফযুক্ত ক্লজ, দ্যাট ইজ ইফ ক্লজ, মানে যেখানে শর্ত দেওয়া থাকবে সেখান ওই ক্লজের ভার্ব এবং মেইন ক্লজের ভার্বটি, মানে যেখানে রেজাল্ট থাকবে ওই ক্লজের ভার্ব যখন সেম হবে, দ্যাট ইজ যখন দুইটি ভার্ব সেম হবে, বলতে দুটি ভার্ব যখন B1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন সেটা হলো জিরো কন্ডিশনাল। তাহলে তুমি বলতে পারো স্যার জিরো কন্ডিশনাল কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দুটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ওখানে, অর্থাৎ রেজাল্ট মানে ফলাফলটা, মেইন ভার্বের ফলাফলটা যখন তোমার অপরিবর্তিত থাকবে, যখন সেটা তোমার ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, কিংবা কোনো সাইন্টিফিক ফ্যাক্ট অথবা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝানো হবে, যখন চিরন্তন কোনো সত্য এবং যখন কোনো ধরনের বৈজ্ঞানিক ফলাফল বোঝানো হবে, অর্থাৎ এমন একটি ফলাফল বোঝাবে যেটা কখনো কি নয়, মানে কখনো পরিবর্তনশীল নয়, মানে সবার কাছে ফলাফলটা জানা থাকবে, সবাই জানবে যে ফলাফল এটাই হবে। এ ধরনের যখন সার্বজনীন কোনো ফলাফল বোঝানো হবে ইউনিভার্সাল, তখন সেখানে সাধারণত আমরা সেটাকে জিরো কন্ডিশনাল বলে থাকি। তখন সেখানে ইফযুক্ত ক্লজ এবং মেইন ক্লজ, যে দুটি ক্লজের ভার্ব কিন্তু সেম থাকবে, মানে B1 থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে জিরো ক্লজ কোনটি, দেখো জিরো ক্লজের স্ট্রাকচারটা তোমরা লিখে রাখো। জিরো ক্লজ বলতে যেটা বোঝাচ্ছে, এখানে লিখো জিরো ক্লজ। জিরো ক্লজ হলো সেখানে ইফ থাকবে, ইফের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে B1, এরপরে অবজেক্ট, ওই যে ফার্স্ট কন্ডিশনাল ক্লজের মতোই সেম, ফার্স্ট কন্ডিশনাল ক্লজের মতো সেম, ইফ সাবজেক্ট B1। তবে এখানে মেইন ক্লজে কি ছিল, শ্যাল, উইল, ক্যান, মে, এখানে কিন্তু শ্যাল, উইল, ক্যান, মে হবে না, এখানে সরাসরি সাবজেক্টের পরে গিয়ে B1 বসে যাবে, অর্থাৎ মেইন ক্লজ হবে সাবজেক্টের পরে কি হবে, B1 প্লাস অবজেক্ট, সাবজেক্টের পরে B1 প্লাস অবজেক্ট বসে যাবে। দেখো আমি আবার বলছি, জিরো ক্লজ কন্ডিশনাল ক্লজ যেটি, সেটা হলো কিছুটা ফার্স্ট কন্ডিশনাল ক্লজের মতো। ফার্স্ট কন্ডিশনাল ক্লজের ইফযুক্ত ক্লজটি কিন্তু সাবজেক্টের পরে B1, এটাও কিন্তু ইফযুক্ত ক্লজের সাবজেক্টের পরে B1 বসেছে, কিন্তু এখানে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে ছিল, কিন্তু জিরো কন্ডিশনাল ক্লজে কিন্তু শ্যাল, উইল, ক্যান, মে বসবে না, পরের ক্লজে সাবজেক্টের পরে গিয়ে সরাসরি B1 বসবে, মনে রাখবে। তাহলে আমি আবার বলছি, কখন তুমি মনে করবে যে এটা জিরো কন্ডিশনাল ক্লজ, যখনই দেখবে যে তুমি ফলাফলটা মানে সবার জানা আছে, সার্বজনীন ইউনিভার্সাল, কিংবা তোমার সাইন্টিফিক ফ্যাক্ট বোঝানো হবে বা ইউনিভার্সাল ট্রুথ বোঝানো হবে, তখন সেখানে সাধারণত এটা কোনো পরিবর্তন হবে না। আসো আমরা একটা একটা করে এক্সাম্পল দিই। তাহলে আমরা সবগুলো কন্ডিশনাল ক্লজের স্ট্রাকচারগুলো লিখে দিলাম, এখন আমরা একটা একটা করে এক্সাম্পল লিখব। আসো,
আমি যে এক্সাম্পলগুলো দিব এগুলো তোমরা তোমার স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখবে যে মিল আছে কিনা। প্রথমে 1 নম্বর আমরা লিখবো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। যেমন আমি একটা সেম সেন্টেন্স দিয়ে একটি সেন্টেন্স দিয়ে সবগুলো স্ট্রাকচার দিব, সবগুলার এক্সাম্পল দিব তোমাকে বোঝানোর জন্য। মানে একটি মাত্র সেন্টেন্স দিয়ে আমি সবগুলো কন্ডিশনাল ক্লজের এক্সাম্পল দিব তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তুমি সহজে বুঝতে পারো। যেমন ইফ ইউ ইনভাইট মি, ইফ ইউ ইনভাইট মি ফার্স্ট কন্ডিশনাল ক্লজ, তাহলে আমি লিখতে পারি আই উইল গো। ইফ ইউ ইনভাইট মি অর্থাৎ তুমি যদি আমাকে ইনভাইট করতে, আমন্ত্রণ করতে, দাওয়াত দিতে, আই উইল গো আমি যেতাম। ওকে, আই উইল গো। ঠিক আছে, তাহলে এখানে উইল বসেছে নিয়ম অনুযায়ী। যখন দেখলাম যে যুক্ত ক্লজের সাবজেক্ট পরে ভার্বটা এখানে বি ওয়ান আছে, তখন আমি বুঝে গেছি এটা ফার্স্ট কন্ডিশনাল ক্লজ। এরপরের ক্লজে আমি সাবজেক্ট পরে মেইন ভার্বের কি বসাবো, উইল বসাবো। তেমনি করে সেকেন্ড কন্ডিশনাল ক্লজ দেখো, সেম সেন্টেন্সটাকে যদি আমি সেকেন্ড কন্ডিশনালে যদি কনভার্ট করি, সেম সেন্টেন্সটিকে আমি যদি সেকেন্ড কন্ডিশনাল ক্লজে যদি কনভার্ট করি, তাহলে সেটা কি দাঁড়াবে? যেমন ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে আমি যেতাম কিংবা আমি যেতে পারতাম, তাহলে আমি লিখতে পারি আই কুড গো অথবা আই উড গো। দেখো এখানে কিন্তু উইল মেইন ভার্ব বি ওয়ান, এখানে উড মেইন ভার্ব বি ওয়ান, কারণ এটাও তোমার মডেল অক্সিলারি ভার্ব, এটাও মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য এখানে মেইন ভার্বে কোনো পরিবর্তন হয়নি, সরাসরি কি বসে গেছে, বি ওয়ান বসে গেছে। তাহলে থার্ড কন্ডিশনাল ক্লজ দেখো, ইফ ইউ হ্যাড invited, if you had invited me, if you had invited me, তাহলে I would have gone। ওকে, এখানে would have ছিল, এখানে ফার্স্ট পার্টিসিপল হয়ে গেছে gone, go এর ফার্স্ট পার্টিসিপল কি gone। তাহলে দেখো থার্ড কন্ডিশনাল ইউ আছে, সাবজেক্টের উপরে হ্যাড বি থ্রি, তখন বুঝে গেছে এটা থার্ড কন্ডিশনাল ক্লজ। তাহলে আমি এখানে কি লিখবো, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা বসাবো যেটা সুইটেবল সেটা, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন আমি একটু আগে বলছিলাম যে থার্ড কন্ডিশনাল ক্লজে কখনো ইফ এর পরিবর্তে হ্যাড কিন্তু শুরুতে বসে যায়, তাও কিন্তু থার্ড কন্ডিশনাল ক্লজ। আমার সেন্টেন্সটা যদি এভাবে হতো, হ্যাড ইউ invited, had you invited me, had you invited me, সেম উঠে বসে যাবে I would have gone। ওকে, কি হলো তাহলে এখানে, had you invited me I would have gone। আসলে জিরো কন্ডিশনাল, এই যে জিরো কন্ডিশনালের আমি দুটো এক্সাম্পল দিব। যেমন আমি বললাম যে if ice melt, যেমন if ice melt, বরফ যদি গলে তাহলে কি হয়, it becomes water। দেখো বরফ যখন গলে যাবে এটা পানি হবে, এটা সবাই জানে। এই যে এটার যে রেজাল্ট, এটার যে ফলাফল আমরা সবারই জানা আছে, এই জন্য এখানে কিন্তু শ্যাল উইল ক্যান মে বসে নেই, এটা ইউনিভার্সাল কথা, এটা হলো সবাই জানে। সুতরাং ইফ আইস মেল্ট, বরফ যদি গলে যায় তাহলে ইট বিকামস ওয়াটার, পানি হয়ে যায়। যেমন আমি যদি বলি যে ইফ সান রাইজেস, ইফ সান রাইজেস, ইফ সান রাইজেস, সূর্য যদি উঠে তাহলে কি হবে, দিন শুরু হয়, তাহলে ডে বিগিন। সূর্য উঠলে কি হয়, দিন শুরু হয়, তাহলে আমরা জানি সূর্য যখন উঠে তখনই মানে দিন শুরু হচ্ছে, দিন শুরু হয়ে যায়, এই জন্য ডে বিগিনস, এখানে তো শ্যাল উইল ক্যান মে বসে নেই। তেমনি মনে করো দা সান সেটস, দা সান সেটস, ইফ সান সেটস, ইফ সরি এখানে ইফ দা সান লেখো, if the sun rises, if the sun sets, তাহলে আমি লিখি কি night begins। ওকে, যেমন আমি আরো বলতে পারি if you heat the iron it becomes red, অথবা হ্যাঁ তুমি যখন বরফকে, আর সরি তুমি যখন লোহাকে কি করবে, উত্তপ্ত করবে, এটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে।
সুতরাং এভাবে আর কি, যে অর্থাৎ তুমি মানে কোনো একটা ঘটনার কেমন হবে এটা যদি সবার পূর্ব থেকে জানা থাকে, তখন সেখানে সাধারণত এটা জিরো কন্ডিশনাল হয়ে থাকে। ওকে ওকে, তাহলে দেখো এখানে ইফ ইউ ইনভাইট মি, আমি কিন্তু এই মেইন ক্লাসটা আগে নিয়ে আসতে পারতাম, আই উইল গো ইফ ইউ ইনভাইট মি, তখন কিন্তু এখানে কমা উঠবে না। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল, না লাগবে না, আজকে এ পর্যন্ত থাকুক। তাহলে আমরা আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা কন্ডিশনাল ক্লজ সবাই খুব ভালোভাবে বুঝেছো। কন্ডিশনাল ক্লজ এটা তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্ব উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার নতুন যে কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।